নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল অবসরের সঙ্গী লহরীতে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। গল্পটি অবশ্যই ভূতের গল্প। গল্পটির নাম পাতাল রেলের টিকিট। গল্পটি লেখা রতন তনু ঘাটির। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্পটি। পাতাল রেলের টিকিট। অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধে 7টা পেরিয়ে গেল। সকাল থেকেই মনটা কেমন আনমনা হয়ে আছে। সকালেই একটা কোকিল একটানা ডেকেছিল অনেকক্ষণ। কেমন মন কেমন করা সেই ডাক। আমাদের বাড়ির পাশের মোহনবাসী আমের গাছটায় কোকিলটা মাঝে মাঝে এসে বসে। একটানা অনেকক্ষণ ডাকে। আজও ডেকেছিল কোকিলটা। কোকিলের ডাক শুনলে মন ভালো হয়ে যায় একদিন। আজ মনটা আনমনাই হয়ে আছে। আমি চাঁদনি চকে পাতাল রেল ধরে বাড়ি ফিরব। স্টেশনে স্মার্ট কেটে কার্ডটা পাঞ্চ করতে গিয়ে দেখলাম কার্ডের টাকা ফুরিয়ে গেছে। অগত্যা টিকিট কাউন্টারে স্মার্ট কার্ডে টাকা ভরার জন্য দাঁড়ালাম। কাউন্টারের ভেতর থেকে ভদ্রলোক বললেন, মেশিন খারাপ, স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে না। আমার কাছে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাওয়ার এক্স্যাক্ট ফেয়ারের খুচরো 6 টাকা নেই। তাই পাশের কাউন্টারে গিয়ে দাঁড়ালাম। টিকিট কাটার লাইনটা বেশ বড়। ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার বয়স 50-55 হবে। প্যান্ট শার্ট পরা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা। ভদ্রলোক একবার বাঁ পকেটে একবার ডান পকেটে হাত ঢুকিয়ে খুচরো টাকা বের করে গুনছেন, ফের পকেটে হাত রেখে দিচ্ছেন। আমি ভাবলাম, ভদ্রলোকের যদি খুচরো টাকা আছে তো উনি এক্স্যাক্ট ফেয়ারের কাউন্টারে গিয়ে টিকিট কাটতেই পারেন। খামোখা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন কেন? এই কাউন্টারটা তো ফাঁকাই পড়ে আছে। একসময় ভদ্রলোক ফের খুচরো টাকা বের করে গুনতে লাগলেন। আমি থাকতে না পেরে বললাম, দাদা, আপনি তো এক্স্যাক্ট ফেয়ারের কাউন্টারে টিকিট কাটলেই পারতেন। তাহলে? ভদ্রলোক কেমন স্মিত হাসি হেসে বললেন, কষ্টে কী বা আসে যায়? আমি মনে মনে ভাবলাম, এই কীরকম কথা? কষ্টে কি আসে যায়? যাকে, উনি যদি কষ্ট করতে চান তো করুন, ওর ব্যাপার। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভদ্রলোক কাউন্টারে পৌঁছলেন। 6 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমার যাওয়ার টিকিট চাইলেন। টিকিট নিয়ে পকেটে রাখতে রাখতে সরে দাঁড়ালেন। আমি 10 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমার যাওয়ার টিকিট চাইলাম। ওই স্টেশনে নেমে আমাকে ঠাকুরপুকুর যেতে হয় 2 বার অটো বদলে। হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে একটা টিকিট পড়ে আছে। ওই ভদ্রলোকেই বোধহয় টিকিটটা পকেট রাখতে গিয়ে পড়ে গিয়েছিল, ভুল করে পড়ে গিয়েছে। আমি টিকিটটা কুড়িয়ে ভদ্রলোকের পিছন পিছন ছুটলাম। এই যে দাদা, শুনছেন? আপনার টিকিটটা পড়ে গিয়েছিল, এই নিন। ভদ্রলোক সকালবেলার সেই কোকিলের ডাকের মতো বিষণ্ণ গলায় বললেন, টিকিটে কি আসে যায়, বলে হাত বাড়িয়ে দিলেন। টিকিটটা ওর হাতে দিতে গিয়ে দেখলাম টিকিটের ওপর একটা লাল কালির ফোঁটা। হঠাৎ আমার মনে হলো ওটা রক্তের ফোঁটা নয় তো। তারপর ভাবলাম, তাই বা কেন হবে? এমন অলীক ভাবনার কোনো মানে আছে কি? পাতাল রেলের টিকিট সদ্য মেশিন থেকে বেরিয়েছে, তাতে রক্তের ফোঁটা আসবে কোথা থেকে? নিজের এমন অবান্তর ভাবনার জন্য নিজেকেই বকে দিলাম। তবে লাল দাগটা কিন্তু ভুল দেখিনি। ভদ্রলোক তখন সিঁড়ি দিয়ে নামছেন। আমিও এগিয়ে গেলাম। ট্রেন আসতে 4 মিনিট দেরি এখনো। প্ল্যাটফর্মে নেমে সামনেই দাঁড়ালাম। প্রথম কম্পার্টমেন্টে উঠলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাইরে বেরোনোর গেটটা কাছাকাছি হয়, ভিড়ও কম থাকে। যারা নিয়মিত পাতাল রেলে যাওয়া আসা করেন তারা অনেকেই নির্দিষ্ট কম্পার্টমেন্টে ওঠেন।
আমিও ঠিক এরকমই করলাম। যখন এই কম্পার্টমেন্টে উঠি তখন অনেক চেনা মুখের দেখা পাই, তবে আমি একটু লাজুক স্বভাবের বলে যেতে তেমন কারোর সঙ্গে আলাপ করি না। এমন সময় দেখলাম আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে। আমি ট্রেন ধরার জন্যে রেডি। ট্রেনটা প্রায় এসে গিয়েছে। হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন ট্রেন ধরার জন্যে। ট্রেনটা কাছাকাছি আসতেই ভদ্রলোক ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেলেন। হতচকিত আমি খামছে ধরে ফেললাম জামা সূর্য ভদ্রলোককে। কোনো রকমে বাঁচানো গিয়েছে। অনেক লোক জড়ো হয়ে গেল। ভদ্রলোককে বেশ বিমর্ষ এবং ক্লান্ত দেখাচ্ছে। একটা কম বয়সী ছেলে ভদ্রলোককে নিয়ে গিয়ে বসিয়ে দিল প্ল্যাটফর্মের বেঞ্চে। উনি এখন বেশ ঘামছেন। আমিও এগিয়ে গেলাম ওর কাছে। এই ট্রেনটা আমারও ধরা হলো না। মিনিট পরে ট্রেনটা চাঁদনি চকে স্টেশন ছেড়ে গেল। উল্টো দিকের ট্রেনও এলো, ছেড়েও গেল দমদমের দিকে। এখন প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা। আমি ওর পাশের চেয়ারটায় গিয়ে বসলাম। সমব্যর্থীর গলায় বললাম, এমন কাজ করতে গেলেন কেন? মানুষ বেঁচে থাকার জন্যই তো কত কষ্ট করে, আর আপনি? ভদ্রলোক খুব শান্ত এবং নিরীহ গলায় বললেন, বেঁচে থাকায় কি আসে যায়? আমি বেশ জোরের সঙ্গেই বললাম, না না, আপনাকে বেঁচে থাকতেই হবে। উনি খুব বিষণ্ণ চোখে তাকালেন আমার মুখের দিকে, কোনো কথা বললেন না। আমি বললাম, আপনার যত রাগ জীবনের ওপর কেন? আবারও উনি আমার মুখের দিকে তাকালেন, তেমনই বিষণ্ণ চোখ। আমি কি করব? নতুন যারা প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন ট্রেন ধরার জন্য, তারা জানেন না এই ভদ্রলোক একটু আগেই নিজেকে শেষ করে দিচ্ছিলেন। আমি কি সবাইকে জানিয়ে দেব এই ভদ্রলোক একটু আগে, তারপর ওকে জোর করে ট্রেনে তুলে দেব? অনেক তরুণ ছেলে আছে, তারা জানলে ওকে হয়তো ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আমার এই সব ভাবনার ফাঁকে দেখলাম ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন প্ল্যাটফর্মের দিকে। আমিও নিজেকে কেমন গুটিয়ে নিলাম। যাক, যা করার উনিই করুন, আমার কি? আমার ওপর তো সব আত্মহননকারীকে বাঁচানোর দায়িত্ব কেউ চাপিয়ে দেয়নি। তারপর আজ রাতে আমাকে একটা কবিতা লিখতে হবে। কাল সকালে এই লিটল ম্যাগাজিনের সম্পাদক ফোন করবেন। 7-5 ভাবনার ফাঁকে পরের ট্রেনে এসে গেল। আমিও হুড়মুড় করে উঠে পড়লাম। ফিরে দেখা হলো না। ওই ভদ্রলোক কী করলেন? মনটা আরও বিষণ্ণ হয়ে উঠল। টানেল দিয়ে ট্রেন ছুটে চলেছে। আমার ফের সকালবেলার কোকিলের ডাকটা কানে বেজে উঠল। বেয়াক্কেলে কোকিল, আজ কেন যে এমন করে ডাকলো? কখন যে ট্রেনটা মহানায়ক উত্তম কুমার স্টেশনে এসে গেছে খেয়াল হলো ট্রেনের ঘোষকের ঘোষণায়। ট্রেন থেকে নেমেই এক অসম্ভব দৌড় শুরু হয় যাত্রীদের মধ্যে। আমি ওই দৌড়ের মধ্যে থাকি না যেমন, আবার ওই দৌড়ের সময় আমার মধ্যেও কেমন একটা দৌড়ানো স্রোত বয়ে যায়, অনেকটা ছোঁয়াচে রোগের মতো। তখন আসতে হলেও দৌড়ই। স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেশ বড় একটা চাঁদ উঠেছে। আজকের চাঁদটাকে অন্য দিনের চেয়ে মনমরা মনে হলো। আজকের দিনটাই যেন এমন। টালিগঞ্জে অটোর লাইনে দাঁড়ালাম। এই অটোর লাইন অনেক সময় অ্যানাকন্ডার মতো এঁকে বেঁকে চলে যায় পিছনের পেট্রোল পাম্প পর্যন্ত। আজ তত লম্বা লাইন নেই, 30 লোক দাঁড়িয়ে আছে। তবে আজ অটো কম, রাস্তায় কোথাও জ্যামে আটকে আছে মনে হয়। লাইন খুব ধীরে ধীরে এগোচ্ছে। এখনই ঘড়িতে প্রায় 8:30 বাজে। বাড়ি পৌঁছাতে 9:30 পেরিয়ে যাবে। মন থেকে ওই ভদ্রলোকের চিন্তা কিছুতেই যাচ্ছে না। কি হলো ভদ্রলোকের? উনি কি আমার ট্রেনটাতেই উঠেছিলেন, নাকি আমার ট্রেনে না উঠে পরের ট্রেনে? বাড়ি গিয়ে টিভির খবরটা দেখতে হবে। কিছু যদি ঘটে তবে খবরে তো দেখাবে।
ভদ্রলোক কি সংসারে খুব দুঃখী? কেন? হয়তো খুব সামান্যই চাকরি করেন, পান্তা জোটালে নুন ফুরিয়ে যায়। আমার মনে হয় এই নিয়ে একটা গল্প লিখে ফেললে কেমন হয়? লিখলে গল্পটা খুবই দুঃখের গল্প হবে। কিন্তু কেন? পৃথিবীতে এত দুঃখ ছড়িয়ে আছে, তার উপর আবার দুঃখের গল্প কেন? এই বিষয়টা নিয়ে আনন্দের গল্প লিখলে কেমন হয়? তাই তো উচিত, দুঃখী মানুষকে যতটুকু আনন্দ দেওয়া যায়। এসব ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম যে কখন অটো এসেছে, আমি অটোয় উঠে বসেছি খেয়ালই নেই। আমি বসেছি অটো চালকের বাঁ দিকে। অটো করুণাময়ী ব্রিজ পেরোলো। পিঁপড়ের শাড়ির মতো অটোর লাইন, এই রাত 9টাতেও। অটো হরিদেবপুর পর্যন্ত ধিমে গতিতে চলল, তারপর বেশ গতি পেরিয়ে গেল। এই মার্চ মাসের সন্ধে রাতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাতাসে। আমি বেশ একটু গুটিয়ে নিলাম নিজেকে। এমন সময় লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখলাম ওই ভদ্রলোক আমার পিছনে অটোর ডান দিকে বসে আছেন। চমকে উঠলাম। টালিগঞ্জে অটোর লাইনে তো আমার সামনে ভদ্রলোককে দাঁড়াতে দেখিনি, তাহলে উনি অটোতে বসলেন কি করে? মনে মনে ভাবলাম, না না, উনি ঠিকই অটোর লাইনে ছিলেন, আমি আনমনা ছিলাম বলে ওকে দেখতে পাইনি। মনে মনে ভাবলাম, তাহলে ভদ্রলোক আমাদের দিকেই থাকেন। যাক, তাহলে ওকে বাঁচিয়ে একটা ভালো কাজ করেছি। হয়তো দেখা যাবে উনি আমাদের পাড়াতেই থাকেন। দেখাই যাক উনি কবরডাঙ্গায় গিয়ে ঠাকুর পুকুরের অটো ধরেন কিনা। আজ সকাল থেকেই ক্ষণে ক্ষণে ভীষণ আনমনা হয়ে যাচ্ছি। কোনো কিছুতেই ঠিকমতো মন বসাতে পারছি না। কেন এমন হলো আজ? তখনই মনে পড়ল সেই কোকিলটার কাজ। সেই যে সকালে এমন মন কেমন করা সুরে ডাকলো একটানা, আর তারপর থেকেই তো একদিন আমার বাড়ির পাশের ওই আম গাছটায় এসে বসেছিল একটা হলদে পাখি। তার ওই আগুন ঝরানো হলদে রং দেখে সেদিন মনটা যেন অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল। অনেকে ওই পাখিটাকে বেনে বউ বলে ডাকে, অনেকে বলে ইষ্টি কুটুম। ছেলেবেলায় মেদিনীপুরের গ্রামে আমরা ওই পাখিটাকে ডাকতাম হলদে পাখি বলে। সেদিন সেই হলদে পাখি দেখার পর সারাদিনই মনটা টই টই করেছিল আনন্দে। এক একদিন এক একটা পাখি ফুল কেমন মন ভালো করে রাখে সারাদিন। আজ যেমন এই কোকিলটা মন খারাপ করে দিয়েছে। হঠাৎ খেয়াল হতে দেখি আমি ঠাকুর পুকুরের অটোয় বসে চলে এসেছি একদম বাড়ির কাছে। জেমস লং সরণির কাছে বাজারে নেমে গেলাম। বাঁদিকে আমার পাড়া, 3 মিনিট হাঁটলেই আমার বাড়ি। প্রায় 10টা বাজতে চলল। তড়িঘড়ি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে থাকি আমরা 2টি প্রাণী, আমি আর মেঘনাথদা। আমার স্ত্রী চাকরি করে হলদিয়ায়, ছেলে বৌমা আর মেয়ে থাকে বেঙ্গালুরুতে। মহিষাদলে গ্রামের বাড়িতে মা আর ভাইরা থাকে। মেঘনাথদা আমার বাবার আমলের লোক। কবে থেকে যে আমাদের বাড়িতে আছে কেউ মনে করতে পারে না। সবাই বলে এই মাইক্রো ফ্যামিলির যুগে এমন মানুষ পাওয়া কঠিন। মেঘনাথদাই রাঁধে, বাজার করে, সব দিক সামলায়। আমি আর মেঘনাথদা একসঙ্গে রাতের খাওয়া খেয়ে নিলাম। খেতে বসে ওই ভদ্রলোকের গল্প করলাম। অবাক হয়ে শুনল মেঘনাথদা। সব গুছিয়ে মেঘনাথদার শুতে দেরি হয়, আমি শুতে চলে গেলাম। আমার ঘরের দরজা বেজানো থাকে। সকালবেলা মেঘনাথদা ঘুম থেকে ওঠার ডাক দেবে বিছানার পাশে এসে, আর তখনই আমি উঠব। কিন্তু কিছুদিন হলো একা একাই আমার ঘুম ভেঙে যাচ্ছে। কখনো কোকিলের ডাকে, কখনো মোরগের ডাকে। আমার বাড়ির চারপাশের গাছে যে এখন কত রকমের পাখি ডাকে, এসব ডাক বেশ ভালো লাগে এক একদিন। গতকালকের সেই কোকিলটা ডেকে উঠল। সকাল এসে পড়েছে আমার ঘরের জানালায়। কুয়াশা কেটে রোদ ওঠার মতো চোখের পাতা থেকে ঘুমটা সরে যেতেই আমার মনে হলো মাথাটা যেন অনেক নিচে পড়ে আছে। হাত দিয়ে দেখলাম একটা বালিশ মাথায় দিয়ে শুয়ে আছি আমি, আর একটা বালিশ কোথায় গেল?
ঘুমাবার সময় দুটো বালিশই তো ওপর ওপর রেখে শুয়েছিলাম। আমি পাশে হাতড়ে দেখতে গেলাম বালিশটা কোথায়। অমনি আমার হাত লাগলো একটা বরফ ঠান্ডা কিছুর ওপর। চোখ বড় করে তাকিয়ে দেখলাম আমার পাশে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে সেই লোকটা। আমি করে চিৎকার করেই আর কিছু মনে নেই। তার পরের কথা মেঘনাথদার মুখ থেকে শুনলাম জ্ঞান ফেরার পর। আমার চিৎকার শুনে মেঘনাথদা ছুটে এসেছিল আমার ঘরে। ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়েছিল। আমি নাকি মিনিট 5 মরার মতো পড়েছিলাম। এই মাত্র চোখ মেলে তাকালাম। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘনাথদা ঠাকুর প্রণাম করলো, কপালে 2 হাত ঠেকিয়ে। তারপর বলল, দাদাবাবু তুমি চুপ করে বসে থাকো বিছানায়, আমি একটু দুধ গরম করে আনি। তুমি যেন এখনই উঠতে চেও না। আমি বাধ্য শিশুর মতো ঘাড় নেড়ে মেঘনাথ দাদার কথায় সায় দিলাম। কপালে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘাম জমে আছে, নাকি ঘাম নয়, মেঘনাথদার দেওয়া জলের ঝাপটার গুঁড়ো। মেঘনাথদা ব্যস্ত হয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ফ্যানের বাতাস যতটা ঠান্ডা লাগার কথা তার চেয়েও অনেক বেশি ঠান্ডা লাগছে। তাহলে কি ভোর রাতে বৃষ্টি হয়েছিল? অভ্যেস মতো বালিশের পাশে মোবাইল ফোনটা রেখে ঘুমোই। হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করলাম, কোথাও পাচ্ছি না। ফের ঘামতে শুরু করলাম। একবার মনে হলো পাশের বালিশটার নিচে ফোনটা নেই তো। যেই বালিশটা তুলে সরিয়ে দিলাম, বিস্ফারিত চোখে দেখলাম বালিশের নিচে গতকালকের লোকটার সেই পাতাল রেলের টিকিটটা, টিকিটের সেই রক্তের দাগের মতো লাল দাগ। তারপর আর আমার কিছু মনে নেই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমার তরফ থেকে পাতাল রেলের টিকিট নিবেদনটি ছিল। আশা করছি আপনাদের সবার এই গল্পটি খুব ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, শুভরাত্রি।